এই মুহূর্তে যখন আপনি এই কথাগুলো শুনছেন, সময় এক অদৃশ্য নদীর মতো আপনার পাশ দিয়ে বয়ে চলেছে। আপনি এটা অনুভব করতে পারেন আপনার হৃৎস্পন্দনের তালে, আপনার শ্বাসের ওঠা পড়ায়, বা যেভাবে চিন্তাগুলো একের পর এক আপনার মনে ভেসে উঠছে। কিন্তু যদি আমি আপনাকে বলি যে এই নদী, যাকে আমরা সময় বলি, যার মধ্যে আপনি সারা জীবন কাটিয়েছেন, তার হয়তো কোনো অস্তিত্বই নেই। আর এটা কোনো দার্শনিক বা আধ্যাত্মিক গুরুর কথা নয়। এই প্রশ্নটি পৃথিবীর সবচেয়ে উন্নত গবেষণাগারগুলিতে পোঁচা হচ্ছে সেই সব পদার্থবিজ্ঞানীদের দ্বারা যারা বাস্তবতাকে একসাথে ধরে রাখা মৌলিক শক্তিগুলি নিয়ে দিনরাত গবেষণা করছেন। তারা সময়ের প্রকৃতি সম্পর্কে এমন কিছু আবিষ্কার করছেন যা আমাদের গভীরভাবে নাড়িয়ে দেয়। যখন তারা কোয়ান্টাম জগতের দিকে তাকান, যখন তারা মহাকর্ষের গণিতকে তার উৎস পর্যন্ত অনুসরণ করেন, বা যখন তারা আইনস্টাইনের বিশাল তত্ত্বগুলির সাথে পরমাণুর অদ্ভুত আচরণকে মেলানোর চেষ্টা করেন, তখন সময় যেন মিলিয়ে যেতে শুরু করে। এটা তখন আর নদী থাকে না, বরং একটি মায়া বা বিভ্রম বলে মনে হয়, যেন আমাদের চেতনা এক সময়হীন মহাবিশ্বে আমাদের সাথে এক খেলা খেলছে। এর প্রভাবটা স্থির জলে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে। যদি সময় বাস্তব না হয়, তাহলে স্মৃতি, কার্যকারণ এবং আপনার জীবনের গল্পের মানে কি দাঁড়ায়? আপনার অতীত, যা আপনি বয়ে নিয়ে বেড়ান, বা আপনার ভবিষ্যৎ, যার দিকে আপনি এগিয়ে চলেছেন, তাদের কি হবে? এই প্রশ্নগুলি আধুনিক পদার্থবিজ্ঞানের কিনারাকে যেন তাড়া করে ফিরছে। এমন এক রহস্য তৈরি করেছে যা আমাদের অস্তিত্বের একেবারে কেন্দ্রে পৌঁছে যায়। আজ রাতে যখন আপনার মন ঘুমের জন্য প্রস্তুত হচ্ছে, আমরা একসাথে এই ধাঁধার মধ্যে দিয়ে হাঁটব যা বিজ্ঞানের কিছু সেরা মস্তিষ্ককে আকৃষ্ট করেছে। আমরা সেই প্রমাণগুলি অন্বেষণ করব যা বলে সময় হয়তো চেতনারই একটি উদ্ভূত বৈশিষ্ট্য, বাস্তবতার কোনো মৌলিক অংশ নয়, বরং আমাদের মস্তিষ্ক যেভাবে অভিজ্ঞতাকে সাজায় তার একটি উপজাত মাত্র। আর হয়তো এই গভীর রহস্য নিয়ে ভাবতে ভাবতে আপনি কেবল বিশ্রামের দিকেই ঝুঁকবেন না, বরং এমন এক মহাবিশ্বে নিজের স্থানকে নতুনভাবে বোঝার দিকে এগিয়ে যাবেন যা হয়তো আপনার কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত এবং সুন্দর। আপনি যদি এই শান্ত মুহূর্তটা ইতিমধ্যেই উপভোগ করতে শুরু করে থাকেন, তাহলে আমার খুব ভাল লাগবে যদি এই ভিডিওটাকে আলতো করে একটা লাইক দিয়ে দেন। আর যদি ঘুমের দেশে বিজ্ঞানের এমন গল্প আরও শুনতে চান, তাহলে আমাদের এই আড্ডার আসরে যোগ দিতে পারেন সাবস্ক্রাইব করে। এখানকার সব গল্পই একই উদ্দেশ্য নিয়ে বানানো, মনকে শান্ত করা, আরাম দেওয়া, আর এমন একটা বিস্ময়ের অনুভূতি জাগানো যা আপনার থেকে বিনিময়ে কিচ্ছু চায় না। আর হ্যাঁ, আপনি কোথা থেকে এই আড্ডাটা শুনছেন তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। গল্পটা শুরু হয় এক অতি সাধারণ পর্যবেক্ষণ দিয়ে, যা গত 1 শতাব্দীরও বেশি সময় ধরে বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রকৃতি যে মৌলিক শক্তিগুলো এই মহাবিশ্বকে চালাচ্ছে, যে গাণিতিক ভাষায় ইলেকট্রনের সূক্ষ্ম নাচ থেকে শুরু করে সুবিশাল ছায়াপথগুলোর জন্মকথা পর্যন্ত সব লেখা আছে, সেই সমীকরণগুলোতে ভবিষ্যতের দিকে নির্দেশ করে এমন কোনো নির্দিষ্ট তীর নেই। আমরা যেটাকে সময় বলি, অর্থাৎ অতীত থেকে ভবিষ্যতের দিকে তার অবিরাম প্রবাহ, সেই ধারণাটাই যেন এই গভীর সমীকরণগুলোতে অনুপস্থিত। এই সমীকরণগুলো সামনে বা পিছনে উভয় দিকেই সমানভাবে কাজ করতে পারে। তারা এমন এক মহাবিশ্বের গল্প বলে যেখানে গতকাল আর আগামীকালের মধ্যে কোনো তফাৎ নেই, যেখানে কারণ ও ফলাফল দুদিকেই চলতে পারে, আর আগে এবং পরে এই ধারণাগুলো সম্পূর্ণই আপেক্ষিক হয়ে ওঠে। এই আবিষ্কার আমাদের নিজেদের এবং আমাদের মহাবিশ্ব সম্পর্কে আমাদের চিরাচরিত ধারণাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। যদি পদার্থবিজ্ঞানের গভীরতম নিয়মগুলো সময়ের এই প্রবাহকে মানতেই না চায়, তাহলে আমরা যে সময়ের প্রবাহ অনুভব করি তা কোথা থেকে আসে? কেন আমরা কেবল অতীতকে মনে রাখি, ভবিষ্যৎকে নয়? কেন গরম কফি নিজে থেকে ঠান্ডা হয়ে যায়, কিন্তু ঠান্ডা কফি নিজে থেকে গরম হয় না? কেন আমাদের বয়স বাড়ে, সম্পর্কগুলো সময়ের সাথে সাথে বদলায়, আর কেন আমাদের চেতনা বইয়ের পাতা উল্টানোর মতো এক মুহূর্ত থেকে আরেক মুহূর্তে এগিয়ে চলে? এই প্রশ্নগুলো খুব জরুরি, কারণ এগুলো মানব অভিজ্ঞতার একেবারে কেন্দ্রে আঘাত দেয়। সময় কেবল পদার্থবিজ্ঞানীদের আলোচনার জন্য এক বিমূর্ত ধারণা নয়, এটা সেই প্রেক্ষাপট যেখানে আপনার জীবন রচিত। এটা সেই ক্যানভাস যেখানে আপনার স্মৃতিরা আঁকা হয়।
সেই মঞ্চ যেখানে আপনার আশা আর স্বপ্নগুলো জীবন্ত হয়ে ওঠে, আর সেই মাত্রা যা বৃদ্ধি, ক্ষতি, ভালোবাসা আর আবিষ্কারের মতো ধারণাগুলোকে অর্থমহীন করে তোলে। যদি সময় এক মায়া হয়, তবে অস্তিত্ব সম্পর্কে আপনি এতদিন যা জেনে এসেছেন তার সব কিছুই হয়তো নতুন করে ভাবতে হবে। ডক্টর জুলিয়ান বারবোর, একজন পদার্থবিজ্ঞানী যিনি কয়েক দশক ধরে সময়ের প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন, তিনি বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করেন। আমরা হয়তো এমন এক জগতে বাস করি যাকে তিনি নাউজ বা এখনের মহাবিশ্ব বলেন, একটি বাস্তবতা যা সম্পূর্ণরূপে বর্তমান মুহূর্ত দিয়ে তৈরি এবং তাদের মধ্যে সময়ের কোনো সংযোগকারী সুতো নেই। এই দৃষ্টিভঙ্গিতে আপনার শৈশব, এই মুহূর্তে আমার কথা শোনা আর আপনার বার্ধক্য, এগুলো পরপর ঘটে না, তারা একই সাথে বিদ্যমান, যেন এক বিশাল সম্ভাবনার সংগ্রহে রাখা আলাদা আলাদা ছবি, যার প্রতিটি সম্পূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ। এই ধারণাটি কাউকে বিস্ময়ে ভরিয়ে দেয়, আবার কাউকে অস্তিত্বের সংকটে ফেলে দেয়। যদি এটা সত্যি হয়, তাহলে আপনার জীবনের গল্প, যা আপনার জন্মকে এই মুহূর্তের সাথে আর এই মুহূর্তকে আপনার মৃত্যুর সাথে যুক্ত করে, তা একটি নির্মাণ মাত্র। আপনার মন যেন এই সংযোগহীন এখনগুলোর ওপর এক প্যাটার্ন চাপিয়ে দেয়। গতকালের আপনি আজকের আপনিতে পরিণত হননি, বরং আপনারা দুজনই সময়হীন সম্ভাবনার জগতে আলাদা বাস্তবতা হিসেবে বিদ্যমান। এই দৃষ্টিভঙ্গিটি কোনো দার্শনিক জল্পনা থেকে আসেনি, বরং পদার্থবিজ্ঞানের কঠিন গণিত থেকে এর জন্ম। বিজ্ঞানীরা যখন বাস্তবতার গভীরে প্রবেশ করেছেন, তখন তারা এমন সব স্তর খুঁজে পেয়েছেন যেখানে সময়ের সম্পর্কে আমাদের স্বাভাবিক ধারণাগুলো সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এই আবিষ্কারগুলোই আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বিপ্লবী ধারণাগুলোর একটির ভিত্তি তৈরি করেছে। সময় নিজেই হয়তো চেতনার একটি উদ্ভূত বৈশিষ্ট্য, যা চেতন মনের উপলব্ধিকে সংগঠিত করার পদ্ধতি থেকে উদ্ভূত হয়, বাস্তবতার কোনো মৌলিক অংশ থেকে নয়। চলুন এবার সেই প্রমাণগুলোর গভীরে ডুব দেওয়া যাক, যা কিছু বিজ্ঞানীকে এই আশ্চর্যজনক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করেছে। 1. কোয়ান্টাম জগৎ, যেখানে ভবিষ্যৎ অতীতের পথ দেখায়। প্রথম সূত্রটি আসে কোয়ান্টাম মেকানিক্সের রহস্যময় জগৎ থেকে, যেখানে কণাগুলো, যাদের আমরা বাস্তবের মৌলিক উপাদান ভাবি, পর্যবেক্ষণ না করা পর্যন্ত একই সাথে একাধিক অবস্থায় থাকতে পারে। এই কোয়ান্টাম জগতে সময়ের চিরচেনা নিয়মগুলো কেমন যেন অস্পষ্ট আর উদ্ভট হয়ে যায়। যখন পদার্থবিজ্ঞানীরা ল্যাবে কোয়ান্টাম কণা নিয়ে গবেষণা করেন, তখন পরিমাপ আর সময় সম্পর্কে এক গভীর বিভ্রান্তিকর বিষয় খুঁজে পান। কল্পনা করুন, একটি ইলেকট্রন একই সাথে দুটো জায়গায় থাকতে পারে। এই ঘটনাকে বলে সুপারপোজিশন। কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী যতক্ষণ না আমরা এটিকে পরিমাপ করছি, ততক্ষণ এই কণার কোনো নির্দিষ্ট অবস্থান নেই। কিন্তু অদ্ভুত বিষয় হলো, পরিমাপের কাজটি কেবল কণাটি এখন কোথায় আছে তা নির্ধারণ করে না, এটি যেন অতীতের ঘটনাকেও নির্ধারণ করে দেয় যে কণাটি অতীতে কোথায় ছিল, এমনকি যদি সেই পরিমাপটি কণাটি পরীক্ষার সেটআপের মধ্যে দিয়ে যাওয়ার অনেক পরে ঘটে। ডিলেড চয়েস কোয়ান্টাম ইরেজার নামে পরিচিত এই পরীক্ষাটি ইঙ্গিত দেয় যে ভবিষ্যৎ হয়তো অতীতকে এমনভাবে প্রভাবিত করতে পারে, যা কার্যকারণ সম্পর্কে আমাদের সাধারণ ধারণাকে উল্টে দেয়। যেন মহাবিশ্ব কেবল অপেক্ষা করে আছে যে কেউ প্রশ্ন না করতে পর্যন্ত কি ঘটেছিল তা স্থির করার জন্য। এর প্রভাব কিন্তু বিশাল। যদি পর্যবেক্ষণের কাজটি অতীতে যা ঘটেছিল তাকে প্রভাবিত করতে পারে, তাহলে সম্ভবত অতীত, বর্তমান ও ভবিষ্যতের যে সরল রৈখিক ক্রম আমরা বিশ্বাস করি, তা হয়তো আমাদের ধারণার চেয়ে অনেক বেশি নমনীয়। কিছু পদার্থবিজ্ঞানী এই ফলাফলগুলোকে এভাবে ব্যাখ্যা করেন যে কোয়ান্টাম স্তরে সময় অতীত থেকে ভবিষ্যতে প্রবাহিত হয় না। এর পরিবর্তে তারা মনে করেন যে সব মুহূর্ত একই সাথে একটি ব্লক ইউনিভার্স বা অখণ্ড মহাবিশ্বে বিদ্যমান, একটি চারমাত্রিক কাঠামো যেখানে আপনার জন্ম, আপনার বর্তমান অভিজ্ঞতা এবং আপনার মৃত্যু সবই সমানভাবে বাস্তব এবং উপস্থিত। এই দৃষ্টিকোণ থেকে সময়ের প্রবাহের যে অভিজ্ঞতা আমরা পাই, তা কেবল চেতনার এই ব্লকের মধ্যে দিয়ে চলার ফল। যেমন একটি স্পটলাইট একটি ইতিমধ্যেই সম্পূর্ণ মূর্তির বিভিন্ন অংশকে একে একে আলোকিত করে। দ্বিতীয় সারির প্রমাণ আসে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব থেকে, যা একটি নতুন দিগন্ত খুলে দিয়েছিল। এই তত্ত্ব দেখায় যে সময় নিউটনের কল্পনার মতো কোনো সার্বজনীন পরম প্রবাহ নয়, বরং সময় আপেক্ষিক।
এটি বিভিন্ন গতিতে চলমান বা বিভিন্ন মহাকর্ষীয় ক্ষেত্রে থাকা পর্যবেক্ষকদের জন্য ভিন্নভাবে অতিবাহিত হয়। এই আবিষ্কার অসংখ্যবার পরীক্ষায় প্রমাণিত হয়েছে এবং জিপিএস স্যাটেলাইটের কার্যকারিতার জন্য এটি অপরিহার্য, যা এই সত্যকে ব্যবহার করে যে পৃথিবীর পৃষ্ঠের তুলনায় কক্ষপথের সময় সামান্য ধীরে চলে। কিন্তু আপেক্ষিকতা সময়কে কেবল নমনীয় করার চেয়েও বেশি কিছু করে। আইনস্টাইনের সমীকরণগুলো প্রস্তাব করে যে স্থান এবং সময় একসাথে মিলে একটি সংযুক্ত বুনন তৈরি করে, যাকে স্পেস টাইম বা স্থানকাল বলা হয়। এখানে ঘটনাগুলো সময়ের ভিতরে ঘটে না, বরং একটি চারমাত্রিক কাঠামোতে বিন্দু হিসেবে বিদ্যমান থাকে। এই দৃষ্টিকোণ থেকে এখন কটা বাজে জিজ্ঞাসা করাটা অনেকটা আমি কোন জায়গায় আছি জিজ্ঞাসা করার মতো। প্রশ্নটি কেবল একজন নির্দিষ্ট পর্যবেক্ষকের সাপেক্ষেই অর্থবোধক। কিছু পদার্থবিজ্ঞানী, বিশেষ করে যারা কোয়ান্টাম গ্র্যাভিটির তত্ত্বে কাজ করছেন, তারা এটাকে প্রমাণ হিসেবে ব্যাখ্যা করেন যে সময় হয়তো বাস্তবিতার কোনো মৌলিক দিকই নয়। তাদের মতে স্থানকাল নিজেই হয়তো আরও মৌলিক কিছু থেকে উদ্ভূত হয়েছে, হয়তো কণাগুলোর মধ্যে কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট থেকে, অথবা চেতনার তথ্য প্রক্রিয়াকরণের কার্যক্রম থেকে। যেমন তাপমাত্রা অণুগুলোর গড় গতি থেকে উদ্ভূত, কিন্তু এটি অণুগুলোর নিজেদের কোনো মৌলিক বৈশিষ্ট্য নয়। তেমনি সময়ও হয়তো আরও মৌলিক প্রক্রিয়া থেকে উদ্ভূত হতে পারে, যা বাস্তবের বুননে বোনা নেই। 3. এন্ট্রপি এবং সময়ের তীর, এলোমেলো হওয়ার টান। তৃতীয় প্রমাণটি আসে থার্মোডাইনামিক্স এবং এন্ট্রপির ধাঁধা থেকে। আমাদের দৈনন্দিন জীবনে সময়ের একটি স্পষ্ট দিক আছে। বরফ গলে যায়, কফি ঠান্ডা হয়, মানুষ বৃদ্ধ হয়, আর বিশৃঙ্খলা বাড়তেই থাকে। সময়ের এই দিক নির্দেশক বৈশিষ্ট্যটি থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র দ্বারা বর্ণিত হয়েছে, যা বলে যে এন্ট্রপি মোটামুটিভাবে বলতে গেলে একটি সিস্টেমে বিশৃঙ্খলার পরিমাণ সময়ের সাথে সাথে বাড়তেই থাকে। কিন্তু ধাঁধাটা হলো, স্বতন্ত্র কণাগুলোর গতিকে নিয়ন্ত্রণ করে এমন মৌলিক পদার্থবিজ্ঞানের নিয়মগুলো অতীত আর ভবিষ্যতের মধ্যে কোনো পার্থক্য করে না। যদি আপনি আণবিক স্তরে দুটো বিলিয়ার্ড বলের সংঘর্ষের একটি সিনেমা দেখতেন, আপনি বলতে পারতেন না যে ফিল্মটি সামনে চলছে না পেছনে। নিয়মগুলো উভয় দিকেই সমানভাবে কাজ করে। তাহলে সময়ের তীর কোথা থেকে আসে? কেন এন্ট্রপি কমের বদলে বাড়ে? কিছু পদার্থবিজ্ঞানী যুক্তি দেন যে সময়ের তীর মৌলিক নয়, বরং পরিসংখ্যানগত। এই দৃষ্টিতে সময়ের দিক নির্দেশনা এই সত্য থেকে উদ্ভূত হয় যে একটি সিস্টেমে বিশৃঙ্খল হওয়ার উপায় সুশৃঙ্খল হওয়ার উপায়ের চেয়ে অনেক বেশি। যখন আপনি একটি গ্লাস ফেলে দেন আর সেটি ভেঙে যায়, তখন টুকরোগুলো নিজে থেকে একত্রিত হয়ে একটি নিখুঁত গ্লাস তৈরি করে না, কারণ এটি অসম্ভব নয়, বরং কারণ টুকরোগুলো এলোমেলোভাবে সাজানো যেতে পারে এমন উপায়ের সংখ্যা এটি নিখুঁত গ্লাস তৈরি করতে পারে এমন উপায়ের চেয়ে অনেক অনেক বেশি। এই পরিসংখ্যানগত ব্যাখ্যাটি ইঙ্গিত দেয় যে সময়ের তীর হয়তো বাস্তবতার বুননে তৈরি নয়, বরং এটি মহাবিশ্বের প্রাথমিক অবস্থা এবং বিপুল সংখ্যক কণার সাথে সম্ভাব্যতা কিভাবে কাজ করে তা থেকে উদ্ভূত হতে পারে। যদি এটি সত্যি হয়, তাহলে সময় দিক নির্দেশনা, অর্থাৎ অতীত থেকে ভবিষ্যতে আমাদের চলার অনুভূতি হয়তো অন্যথায় সময়হীন বাস্তবতে চেতনার পর্যবেক্ষণের একটি উদ্ভূত বৈশিষ্ট্য হতে পারে। 4. চেতনা এবং সময়ের উপলব্ধি। মন যখন ঘড়ি হয়ে ওঠে। চতুর্থ সারির প্রমাণটি আসে স্নায়ুবিজ্ঞান এবং উপলব্ধির গবেষণা থেকে। স্নায়ুবিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে আমাদের এখনের অভিজ্ঞতা, অর্থাৎ বর্তমান মুহূর্ত, আসলে আমাদের মস্তিষ্ক দ্বারা তৈরি হয়, যা বিভিন্ন সময় আগত সংবেদনশীল ইনপুটগুলোকে বিভিন্ন গতিতে প্রক্রিয়া করে। যা একটি একক তাৎক্ষণিক মুহূর্ত বলে মনে হয়, তা আসলে কয়েকশো মিলিসেকেন্ড জুড়ে থাকা তথ্য থেকে একত্রিত হয়। এটি চেতনা এবং সময়ের মধ্যে সম্পর্ক নিয়ে গভীর প্রশ্ন তোলে। কিছু গবেষক প্রস্তাব করেন যে চেতনা হয়তো সময়ের ভিতরে বিদ্যমান নেই, বরং চেতনাই হয়তো সময়ের অভিজ্ঞতা তৈরি করে। এই দৃষ্টিতে সময়ের প্রবাহের অভিজ্ঞতা মহাবিশ্বের কোনো মৌলিক প্রবাহ থেকে নয়, বরং কিভাবে সচেতনতা তথ্য প্রক্রিয়া করে এবং স্মৃতি তৈরি করে তা থেকে উদ্ভূত হতে পারে। এই তথ্য অনুযায়ী মস্তিষ্ক একটি জৈবিক ঘড়ির মতো কাজ করে,
যা বর্তমান অভিজ্ঞতাগুলোকে সঞ্চিত স্মৃতির সাথে তুলনা করে এবং ভবিষ্যতের অবস্থা সম্পর্কে ভবিষ্যৎবাণী তৈরি করে সময়ের উত্তরণের ভ্রম তৈরি করে। চেতনার পরিবর্তিত অবস্থারগুলির অধ্যয়ন এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে। যারা নির্দিষ্ট ধরনের ধ্যান, সাইকেডেলিক অভিজ্ঞতা বা স্নায়বিক অবস্থার সম্মুখীন হন, তারা প্রায়শই রিপোর্ট করেন যে সময় ধীর হয়ে যায়, দ্রুত হয় বা এমনকি পুরোপুরি থেমে যাবে বলে মনে হয়। যদি সময় বাস্তবতার একটি মৌলিক অংশ হতো তাহলে এই বিষয়গত পরিবর্তনগুলো অসম্ভব হতো, কিন্তু যদি সময় চেতনা দ্বারা নির্মিত হয় তাহলে চেতনার পরিবর্তন স্বাভাবিকভাবে সময়ের অভিজ্ঞতাকে পরিবর্তন করবে। আমরা যখন সময় আর বাস্তবতার প্রকৃতি সম্পর্কে এই মৌলিক প্রশ্নগুলোর সাথে লড়াই করছি, হয়তো আমাদের একটু পিছিয়ে গিয়ে ভাবতে হবে যে এই অনিশ্চয়তা আমাদের অস্তিত্বের বোঝাপড়ার জন্য কি অর্থ বহন করে। সময় হয়তো বাস্তব নাও হতে পারে বা আমাদের স্বজ্ঞাত ধারণার চেয়ে খুব ভিন্ন উপায়ে বাস্তব হতে পারে। এই সম্ভাবনাটি গভীর দার্শনিক আলোচনা খুলে দেয়, যা পদার্থবিজ্ঞানের সমীকরণের কারিগরি বিবরণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত হয়তো সময়ের বাস্তবতার প্রশ্নটি আরও মৌলিক কিছুর দিকে ইঙ্গিত করে, অস্তিত্বের নিছক অবিশ্বাস্য বিস্ময়, যে পদার্থ নিজেকে প্রেম আর বোঝার ক্ষমতা সম্পন্ন সচেতন জীবে সংগঠিত করতে পারে, যে মহাবিশ্ব তার মধ্যে উদ্ভূত মনের মাধ্যমে নিজের প্রকৃতি নিয়ে ভাবতে পারে। বাস্তব বা অলীক সময় সেই মাধ্যম সরবরাহ করে যেখানে এই বিস্ময় প্রকাশ পায়, সেই মাত্রা যেখানে চেতনা অস্তিত্বের গভীর রহস্যের মুখোমুখি হয় এবং সেগুলোতে উত্তর নয় বরং ভয় আর প্রতিফলনের আরও গভীর উৎস খুঁজে পায়। এবং তাই আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাই না, বরং ধ্যানের একটি শান্ত জায়গায় গিয়ে দাঁড়াই, যেখানে সময়ের রহস্যটি অস্তিত্বের বৃহত্তর রহস্যের মধ্যে বিলীন হয়ে যায়।